তো হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে পারমাণবিক গঠন মানে অ্যাটমিক স্ট্রাকচার। বেসিক কনসেপ্ট কেমিস্ট্রিতে আমরা মোল কনসেপ্ট এবং স্ট্রেংথ অফ আ সলিউশন এই ইম্পর্টেন্ট টপিক দুটো করেছি। ওখানে স্টয়চিওমেট্রি একটা জায়গা রয়েছে যেটা স্কিপ করে গেছি আপাতত। কেন? তার রিজনটা হচ্ছে যে আমাদের স্ট্রেংথ অফ দ্য সলিউশন আর মোল কনসেপ্ট এই দুটো আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে বারবার বারবার দরকার পড়বে, তাই ওই জায়গাটাতে আমরা ফোকাস করেছি। এরপর অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, বন্ডিং, জিওসি, এই চারটে কোর চ্যাপ্টার পড়তে আমাদের সময় লাগবে। আমি বলেছিলাম এই চারটে চ্যাপ্টার পড়তেই আমাদের সময় লাগবে। বাকি চ্যাপ্টার গুলো হয়তো 3-4 ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে, কিন্তু এই চ্যাপ্টার গুলোতে হয়তো 7টা 8টা 10টা মতো আমাকে ক্লাস নিতে হলো, কনসিডারিং আমি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট এরকম ক্লাস নিচ্ছি। আচ্ছা, এবার হ্যাঁ, যেটা বললাম স্টয়চিওমেট্রি বাদ গেছে, তাহলে এই চ্যাপ্টার গুলো যখন আমরা রিপিটে আবার রিভিশন করব তখন আমরা ছায়া প্রকাশনী থেকেই সবকিছু ছায়া প্রকাশনী থেকেই হবে। এখানে সলভ নিউমেরিক্যাল গুলো ধরে ধরে করে দেওয়া হবে। ছায়া প্রকাশনী এখন নতুন বইয়ের মানে নতুন যে বইগুলো বেরিয়েছে সেখানে একটা বুকলেট মতন দিয়েছে কোশ্চেন ইয়ার আর কি, সেখান থেকে কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, বোর্ডস এর কোশ্চেন প্র্যাকটিস করব, কিরকম কোশ্চেন আসতে পারে আমরা সেগুলো দেখবো। এবং 12 এর সময় তো আমরা টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করব। সমস্ত টেস্ট পেপারে মোটামুটি 10-15 পেজেস এখানে করিয়ে দেওয়া হবে। তো সেটা তো 12 এর ব্যাপার, ওটা নিয়ে কোনো চাপ নেই। 11-এ আমরা ফান্ডামেন্টাল কনসেপ্টটাকে ক্লিয়ার করছি যেন 12-এ উঠে আর কোনো প্রবলেম না হয়। এবং এন্ট্রান্স গুলো আমরা ফার্স্ট ইয়ারই কি ফার্স্ট ইয়ার ইন দ্য সেন্স 12 পরীক্ষা দিলাম, এন্ট্রান্স ক্লিয়ার হয়ে গেল, ড্রপ ইয়ার যেন না নিতে হয়। এবং ড্রপ ইয়ার যেন না নিতে হয় তার মেন ফাউন্ডেশনটা হচ্ছে ক্লাস 11-এ। ওরা ক্লাস 11-এ যেন মিস না যায়। আচ্ছা, এবার যাই হোক, ওই স্টয়চিওমেট্রি আমরা যখন আবার রিপিটে রিভিশন করব তখন আমরা ওখান থেকে কোশ্চেন গুলো আবার করব। ওই প্রথম চ্যাপ্টারে আমরা সেই টপিকগুলোই কভার করেছি যে টপিকগুলো আমাদের এরপরে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে গিয়ে দরকার পড়বে। স্ট্রেংথ অফ দ্য সলিউশন, এবার স্ট্রেংথ অফ দ্য সলিউশন করতে গেলে তো মূল কনসেপ্টও লাগছে। যাই হোক, আমরা আজকে অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে শুরু করব। অ্যাটমিক স্ট্রাকচার বলতে কি, একটা পরমাণুর গঠন কিরকম। এবার অনেক আগে কি মনে করা হতো যে, অনেক আগে ইন দ্য সেন্স আমি এনসেন্ট গ্রিকে যাচ্ছি না, আমি ডাল্টনের কথাই যদি বলি, ডাল্টন কি বললো যে কোনো ম্যাটার আমি যদি নিই তার স্মলেস্ট যেটা পার্ট সেটাকে আমরা বলি কি অ্যাটম, রাইট? পরমাণু। পরমাণুকে আর ফার্দার আমরা ডিভাইড করতে পারি না, অ্যাটম ডিভাইড করা যায় না। কিন্তু কি দেখা গেল, আমি আর ফার্দার হিস্ট্রিতে ইলেকট্রন কি করে আবিষ্কার হলো, প্রোটন কি করে আবিষ্কার হলো, নিউট্রন কিভাবে আবিষ্কার হলো, ওই হিস্ট্রি থেকে তোকে কোশ্চেন জানতে চাইবে না। তুই যে কোনো যদি স্ট্যান্ডার্ড বই নিস, এই যে ছায়া প্রকাশনীর বই, প্রথম 2-3 পাতাতে হিস্ট্রি লেখা রয়েছে, ঠিক আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের হিস্ট্রি সমস্ত কিছু এই বইয়ে প্রথমে দেওয়া রয়েছে। অত হিস্ট্রি কিছু লাগে না, হিস্ট্রি থেকে কেউ কিছু জানতে চাইবে না। ব্রিফলি আমি যদি তোকে বলি, সেটা হচ্ছে কি 1878 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্রুকস কি করেছে, একটা ইলেকট্রিক ডিসচার্জ টিউব নিচে। হোয়াট ইজ ইলেকট্রিক ডিসচার্জ টিউব? একটা কাচের নল, সেখানে এয়ার প্রেসারটা খুব কম, আর দুদিকে দুটো ইলেকট্রিক পাত রয়েছে, সেখানে উচ্চ বিভব দেওয়া হয়েছে, দ্যাট মিনস হাই পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে। তার ফলে কি হয়েছে, একটা ইলেকট্রোড থেকে একটা তড়িৎদ্বার থেকে আরেকটা তড়িৎদ্বারের দিকে কি দেখেছে যে মানে একটা নেগেটিভ তড়িৎদ্বার একটা পজিটিভ তড়িৎদ্বার, নেগেটিভ তড়িৎদ্বার থেকে এক ধরনের পার্টিকুলার ফ্লো পজিটিভ তড়িৎদ্বারের দিকে যাচ্ছে। নেগেটিভ তড়িৎদ্বারকে আমরা কি বলি? ক্যাথোড। বই পড়লি দেখতে পাবি, তাহলে ক্যাথোড দেখতে পাওয়া যাচ্ছে। ক্যাথোড থেকে ডট 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 করে একটা রশ্মি পজিটিভ ইলেকট্রোডের দিকে এগিয়ে আসছে। এই ক্যাথোড থেকে রশ্মিটা বেরিয়ে আসছে, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভলি চার্জড, তাহলে যে পার্টিকেলটা আসছে সেটাও নেগেটিভলি চার্জড। পরে তো থমসন বিভিন্ন এক্সপেরিমেন্ট করে প্রুফ করলো যে হ্যাঁ, এই পার্টিকেলটা নেগেটিভলি চার্জড। শেষে এই পার্টিকেলটার নাম স্টোনি কি বললো, এই পার্টিকেলটার নাম রাখলো ইলেকট্রন। এই তো আমরা ইলেকট্রন আবিষ্কার হলো। এত ইলেকট্রনের আবিষ্কারে কি হয়েছে ভিতর থেকে অত প্রশ্ন জিজ্ঞেস করবে না, কারণ আমরা হিস্ট্রি লেসন পড়ছি না। আমাদের আবিষ্কার হয়ে গেল যে ইলেকট্রন আবিষ্কার হলো, প্রোটন আবিষ্কার হলো, নিউট্রন আবিষ্কার হলো, আবিষ্কার তো হলো। এবার এই যে পার্টিকেল গুলোই তাহলে অ্যাটমের ভেতরে রয়েছে, তাহলে এই পার্টিকেল গুলো আদতে অ্যাটমের ভেতরে কিভাবে রয়েছে, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের মেন কোশ্চেন, যেগুলো তোকে পরীক্ষায় জানতে চাইবে, এন্ট্রান্সে জানতে চাইবে, এবং তোকে জানতে হবে। হিস্ট্রিটা মন গেলে একবার রিডিং করে নিবি, ওটুকুই হিস্ট্রি। হিস্ট্রি থেকে তোকে কেউ কিছু জানতে চাইবে, এন্ট্রান্সে কোনোদিনই জানতে চাইবে না, বোর্ডসেও জানতে চাইবে। আচ্ছা, যাই হোক, এবার কি বললাম, থমসন, তারপরে যে থমসন বিভিন্ন এক্সপেরিমেন্ট করলো। যে থমসন এক্সপেরিমেন্ট করে দেখলো বিভিন্ন মানে ক্যাথোড অ্যানোড, যে তড়িৎদ্বার বলছে, ওই যে মেটালের রড গুলো বা মেটালের পাতগুলো নিয়েছে, বিভিন্ন ধাতব ক্যাথোড নিয়েছে এবং বিভিন্ন গ্যাসীয় পদার্থ নিল, আলাদা আলাদা গ্যাস নিল, আলাদা আলাদা মেটাল নিল। প্রতিটা ক্ষেত্রেই সে দেখছে যে ক্যাথোড থেকে রেটা বেরোচ্ছে, তাই এটা ক্যাথোড রে বলছি, ওটা ইলেকট্রনের ফ্লো বলা হলো, নেগেটিভলি চার্জ পার্টিকেল। প্রতিটা ক্ষেত্রেই দেখা গেল একটা জিনিস, প্রতিটা ক্ষেত্রেই একটা জিনিস দেখা গেল যে কি না, হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে একটা জিনিস দেখা গেল যে যে পার্টিকেলটা বেরোচ্ছে, ফ্লো হচ্ছে, সেই পার্টিকেলটার চার্জ বাই মাস রেশিওটা কি, চার্জ বাই মাস রেশিওটা সর্বদা একই। তাহলে চার্জ বাই মাস রেশিওটা কনস্ট্যান্ট। ক্যাথোড রে ওতে যে পার্টিকেলটা আছে যার নাম দেওয়া হলো ইলেকট্রন, নেগেটিভলি চার্জড, তার ই বাই এম রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট।
ইররেসপেক্টিভ অফ আমি ক্যাথোডে কি মেটাল ইউজ করছি, ইলেকট্রিক ডিসচার্জ টিউবে কি গ্যাস ইউজ করছি, আমার E/M রেশিওটা ফিক্স। E/M রেশিওটা এরকম একটা ভ্যালু থমসন পেলো, ভ্যালু মুখস্থটা রাখতে হচ্ছে না। তাহলে কি জানলাম, একটা চার্জ বাই মাস রেশিও পেলাম। প্রথম ইম্পর্টেন্ট কথা যে চার্জ বাই মাস রেশিও পেয়েছি। এবার চার্জ বাই মাস রেশিওটা পাওয়ার পরে কি হলো, তাহলে এটা ইম্পর্টেন্ট কেন, তাহলে এর পরে কি, পরের পেজ আমাদের কি বলছে, পরের পেজে বিজ্ঞানী মিলিকান তার অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এই যে ইংলিশে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, বাংলায় তৈলবিন্দু পরীক্ষা করে ইলেকট্রনের চার্জটাকে নির্ণয় করলো। ঠিক আছে, এবার ইলেকট্রনের চার্জটা একটু মুখস্থ রাখতে হবে, এবছরের নিটের কোশ্চেন এসেছিল। তাহলে তিনি অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করলো, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করে বুঝতে পারলো যে ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁻19 ইউনিট কি কুলম্ব। ইএসইউ তেও ক্যালকুলেট করতে পারিস, আমি কুলম্বেই আপাতত, কুলম্বেই মুখস্থ রাখিস তাহলেই হবে। তাহলে এই ইলেকট্রনের কিন্তু কি চার্জের ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। কোথায় গেল, এই যে, তাহলে ইলেকট্রনের চার্জের ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব মুখস্থ রাখলাম। এবার একটা জিনিস দেখ কি করতে পারি, আমি যদি এখানে চলে যাই, এক সেকেন্ড নোটটা লোড হয়ে যাক। তাহলে দেখ, তাহলে যে থমসন কি ইলেকট্রনের চার্জ বাই মাস রেশিওটা ক্যালকুলেট করে দিল থমসন, এর আমি একটা ভ্যালু জানি। আর আমরা দেখলাম মিলিকান তার অয়েল ড্রপ এক্সপেরিমেন্টে ইলেকট্রনের চার্জের ভ্যালুটা বার করে ফেললো। তাহলে আমি E/M রেশিওর ভ্যালু জানি, ইন্ডিভিজুয়ালি প্রথমে তখন পাইনি, ইন্ডিভিজুয়ালি M এর ভ্যালু পাইনি, পরে মিলিকান এর ভ্যালুটা পেল। তাহলে আমি যদি এখন ইলেকট্রনের চার্জের ভ্যালু বাই চার্জ বাই মাসের ভ্যালু যদি করি, তাহলে আলটিমেটলি আমার এখান থেকে কি বেরিয়ে আসবে, ইলেকট্রনের মাস। তাহলে ইলেকট্রন পার্টিকেলটা সাইজটা এতটাই ছোট যে তার মাসটা তো আমরা দাড়ি পাল্লাই বা কোনো ওয়েট মেশিনে মাপতে পারবো না। এরপরে দেখবো ইলেকট্রনের ওটা ওয়েভ আকারে ছড়িয়ে থাকে, অনেক কিছু তো আমরা ধীরে ধীরে অ্যাটমিক স্ট্রাকচারে শিখবো, যেগুলো মাধ্যমিকে শিখে আসিসনি। মাধ্যমিকে মোস্টলি অতটাও কিছু মানে অ্যাটমিক স্ট্রাকচারে বলেনি। ঠিক আছে, অল্প বিস্তর জিনিসপত্র বলেছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, কাকে অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক ক্রমাঙ্ক, ভর সংখ্যা, সব বলে ছেড়ে দিয়েছে, অল্প করে হয়তো বোরের থিওরি পড়িয়েছে। আচ্ছা যাই হোক, E/M করে দিলে ইলেকট্রনের মাসটা বেরিয়ে আসে। এইটাই হচ্ছে বিভিন্ন বইয়ে লেখা থাকবে যে ইনডাইরেক্ট মেথডে ইলেকট্রনের মাসটাকে আমরা ক্যালকুলেট করি। তাহলে ইনডাইরেক্ট মেথডটা কি, থমসন E/M রেশিও দিয়েছে, মিলিকান দিয়েছে, আমি E/M করে দিয়েছি। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কি না, E/M করে দেওয়া হয়েছে, চার্জ বাই মাসেরটা ভাগ করে দেওয়া হলো, ভাগ করে দিলে আমরা পেলাম ইলেকট্রনের মাস। ইলেকট্রনের মাসের ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। ঠিক আছে, এরকম করে আমরা কি পেলাম, কি ইলেকট্রনের মাসটা পেলাম। ইলেকট্রনের সাইজটা এতটাই ছোট আমরা তো মাপতে পারবো না, তাই ইনডাইরেক্ট মেথডে মাপতে হচ্ছে। আচ্ছা নেক্সট আমরা বাকি যে পার্টিকেল গুলো রয়েছে, এবার ইলেকট্রন তো আবিষ্কার হলো, ইলেকট্রন আবিষ্কার হওয়ার পর বই খুললেই এখানে দেখতে পাবি যে প্রোটনের আবিষ্কার কি করে হলো। ঠিক আছে, প্রোটনের আবিষ্কার কিভাবে হলো। ইলেকট্রনের আবিষ্কারের ক্ষেত্রে আমরা দেখলাম যে নেগেটিভলি চার্জড যে ইলেকট্রোডটা রয়েছে, মানে ক্যাথোড থেকে পার্টিকেল আসছে, ক্যাথোড রে বললো এটা ইলেকট্রন হলো। এবার ওভারঅল তো সায়েন্টিস্টরা দেখছে অ্যাটম নিউট্রাল, তাহলে যদি অ্যাটমের ভেতরে নেগেটিভলি চার্জ কোনো পার্টিকেল থাকে, তাহলে অবশ্যই পজিটিভলি চার্জ কোনো পার্টিকেল থাকবে, তবে তো ওভারঅল অ্যাটমটা নিস্তড়িত বা নিউট্রাল হবে। তাই কে এখানে পরে এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে পজিটিভলি চার্জ যে ইলেকট্রোড, দেখা যাচ্ছে নাকি জানি না, বই খুললেই দেখতে পাবি, পজিটিভলি চার্জ ইলেকট্রোড মানে অ্যানোড থেকেও কিন্তু এক প্রকার পজিটিভলি চার্জ পার্টিকেলের ফ্লো আসছে, এটা পাওয়া গেল। এবং ওটাকে প্রথমে নাম দেওয়া হয়েছিল ক্যানাল রে, সেখান থেকে প্রোটন নাম এলো। এটা একবার ইচ্ছা হলে রিডিং করিস, না ইচ্ছা হলে নাই। প্রোটন আবিষ্কার হলো, E/M হলো, চার্জ পাওয়া গেল, ওই একইভাবে করা হলো কাজ। তাহলে এই ছকটা দেখতে হবে প্রথম, ওই একই জিনিসপত্র করেছে। এবার এই ছকটা যদি আমরা দেখি, এই ছক থেকে আমাদের কি কি মনে রাখতে হবে। ইলেকট্রন কে আবিষ্কার করলো, সংকেতটা পরে দেখবো, সংকেত নিয়ে অত চাপ কিছু নেই। ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, অথবা আমি যদি লিখি 10⁻31, তখন ইউনিটটা হয়ে যাবে কেজি। তাহলে দেখে নিতে হবে আমি ইউনিট কি বসাচ্ছি। নেক্সট চার্জ -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, আর একটু জুম ইন করলে মনে হয় বেটার হবে।
গোটা বোর্ডটা জুড়ে জুম ইন থাকলে দেখতে সুবিধা হবে না, এই ম্যাক্সিমাম। ঠিক আছে, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ব্যাসার্ধ অত কিছু লাগবে না। আর নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ থাকে জানিস। প্রোটনকে আবিষ্কার করলো রাদারফোর্ড 1911। প্রোটনের মাসটা একটু দেখতে হবে, 1.6725, ঠিক আছে, 1.672 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কেজিতে করলে কি হবে? -27 কেজি। ঠিক আছে, গ্রাম থেকে কেজিতে কনভার্ট করলাম 1000 দিয়ে ডিভাইড করে। আচ্ছা, চার্জটা দেখতে হবে। চার্জের ব্যাপার হচ্ছে ইলেকট্রনটা যতটা নেগেটিভ, প্রোটনটা ততটাই পজিটিভ, এগুলো আমরা জানি। তাহলে এটা -1.602 ইন্টু 10⁻19 কুলম্ব হলে প্রোটনটা হবে +1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। ওটা তো নিউক্লিয়াসে থাকে। নিউট্রনকে আবিষ্কার করলো চ্যাডউইক, যা উচ্চারণ করবি। এটা একটা নিস্তড়িত কণা, এন দিয়ে ডিনোট করবি, এটাকে পি দিয়ে ডিনোট করব, এটাকে ই দিয়ে বা ই মাইনাস। পরে যখন তোরা রেডিও অ্যাক্টিভিটি পড়বি, যেটা কেমিস্ট্রিতে নেই, ফিজিক্সে যখন পড়বি, তখন তো অন্য সংকেতগুলো ইউজ হবে। ঠিক আছে, চাপ নেই। এর ভরটা লক্ষণীয়, এটা হচ্ছে 1.675। এখানে কি ছিল? 1.672। যদি আমি লাস্টের 5টাকে বাদ দিই, তাহলে এটা হচ্ছে 1.672, এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। বাকি তো চার্জ নেই, তাই নিস্তড়িত 0। তাহলে একটা জিনিস লক্ষণীয়, যে আমি যদি বলি মাস অফ প্রোটন, এটা অলমোস্ট ইকুয়াল টু, আমি বলতে পারি মাস অফ নিউট্রন, বলতে পারি অলমোস্ট ইকুয়াল টু, পুরোপুরি ইকুয়াল টু নয়, অলমোস্ট ইকুয়াল টু। এর এই ভ্যালুটা, এদের দুজনের মাসের ভ্যালুটা ভেরি ভেরি গ্রেটার দেন কে? মাস অফ ইলেকট্রন। কারণ ইলেকট্রনের মাসটা 10⁻31 কেজিতে, বা গ্রামে বলে 10⁻28, আর এটা -24, মানে 10⁴ এর ডিফারেন্স। তো প্রোটনের মাসটা অলমোস্ট ইকুয়াল টু নিউট্রনের মাস, এবং এদের মাসটা ভেরি ভেরি গ্রেটার দেন মাস অফ কি? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের মাসটা খুবই নগণ্য। এই প্রথম আমাদের এই টেবিলটা একটু দেখে রাখতে হবে, যে জায়গাগুলো আমি বললাম মনে রাখতে হবে, গোল করে ঘিরে দেওয়া হয়েছে, মার্ক করে দিয়েছে, ওইটুকু একটু মনে রাখতে হবে। আমি যতটা বলছি অতটা মনে রাখলেই এনাফ, তার বাইরে ইনফরমেশন দরকার নেই। ওইগুলোই লাগবে আমার পরীক্ষাতে অ্যান্সার করার জন্য, যেটা লাগবে আমি সেটুকুই বলছি। দেন এবার তো না হয় ইলেকট্রন প্রোটন নিউট্রন আবিষ্কার হলো, ইলেকট্রন প্রোটন নিউট্রন আবিষ্কার হয়ে গেল। এবার সায়েন্টিস্টরা ভাবছে যে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো একটা অ্যাটমের ভিতরে আছে কিভাবে, সেটাকে এক্সপ্লেন করার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ধরনের মডেল দিল, মানে থিওরি দিল, যে অ্যাটমের ভিতরে প্রোটন ইলেকট্রন প্রোটন নিউট্রন গুলো প্রবাবলি এভাবে থাকতে পারে, ওভাবে থাকতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম যে থমসনের মডেল, প্রথম থমসনের মডেলে থমসন বলল কি না, দ্বারা এটা আমি ক্লিয়ার অল করে দিই, কারণ এটা দরকার নেই। থমসনের মডেল, তাহলে থমসনের মডেলে থমসন বলছে যে এরকম যদি অ্যাটমটা যদি এরকম একটা পজিটিভ, এরকম যদি একটা স্ফিয়ারের মতো আমরা ধরে নিই অ্যাটমটা, সেই অ্যাটমটা হচ্ছে কি না, এই অ্যাটমটার মধ্যে এটা হচ্ছে একটা পজিটিভলি চার্জের একটা স্ফিয়ার, যে টোটাল পজিটিভ চার্জটা এই ব্লু আকারে যেটা দেখাচ্ছি, টোটালটা জুড়ে একটা ইউনিফর্মলি পজিটিভ চার্জ ছড়িয়ে গেছে। ঠিক আছে, তাহলে টোটালটা ওই যে একটা, যদি হাইড্রোজেনের কথাই বলি, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, মানে হাইড্রোজেনে একটা প্রোটন রয়েছে। তাহলে টোটাল ওই একটা প্রোটন বলছে থ্রু আউট দ্য সিস্টেম কি এরকম করে চার্জ ডেন্সিটি হয়ে ছড়িয়ে গেছে। এবার তার মধ্যে নাকি ইলেকট্রন গুলো এরকম এমবেডেড অবস্থায় রয়েছে, মানে গেথে গেথে আছে। এটাকে আমরা পাম পুডিং মডেল বলি, রেইজিন পুডিং মডেল বলি, মানে কিসমিস গুলো, বা তুই এটাকে চকোচিপ কুকিজ এর মতো বলতে পারিস। চকোচিপ কুকিজ মডেল বলেন, আমি বলছি যে চকোচিপের মতো ভাবতে পারিস। এটা হচ্ছে তোর যেই আটা দিয়ে বা ময়দার যে ডোটা থাকে সেটা, আর তার মধ্যে যে চকোচিপ গুলো থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রন, আর টোটাল বিস্কুটের যে অংশটা খাস আটা বা ময়দার, সেইটা হচ্ছে তোর পজিটিভ চার্জের স্ফিয়ার। অথবা এটাকে আমরা ওয়াটারমেলন মডেলের সাথে তুলনা করি, মানে তরমুজের যে লাল অংশটা আমরা খাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ চার্জের স্ফিয়ার, তার মধ্যে যে বীজগুলো গেথে গেথে রয়েছে তরমুজের, ওটা হচ্ছে ইলেকট্রন। এরকম একটা মডেল বললো। এই মডেলটা কি? এই মডেলটা একটা অ্যাটমের নিউট্রালিটি এক্সপ্লেন করতে পারছে। তাহলে প্রবলেমটা কি আছে, মানে এই মডেলটা কি, এটা ট্রু নয় আমরাও জানি, প্রথমে এটা ভেবেছে থমসন। এবার রাদারফোর্ড এরপরে কিছু এক্সপেরিমেন্ট করবে, যেটা থেকে আদতে আমাদের মেন ইম্পর্টেন্ট জায়গা স্টার্ট হবে, তো সেই জায়গায় ঢুকবো। কিন্তু এটা প্রথম থিওরি ছিল, এবং এই যে রাদারফোর্ডের থমসনের মডেলটা যদি ভালো করে না বুঝিস এবং রাদারফোর্ডের মডেলের সাথে পাশাপাশি যদি ট্যালি না করিস, তোকে জেই মেন্সের একটা কোশ্চেন বলবো, তাহলে বুঝতে পারবি যে কোশ্চেন গুলো কিরকম করে ওরা করে, কোর কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার রাখতে হয়। এবারে এটা তো নয় হলো, এরকম একটা মডেল পজিটিভ চার্জের স্ফিয়ার, তার মধ্যে ইলেকট্রন গুলো গেথে গেথে রয়েছে, ভালো হিসাব। এবার কি হচ্ছে, রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করলো, কি এক্সপেরিমেন্ট তাতেও আসছি। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করে কি দেখছে, যে থমসনের মডেল দিয়ে ওই এক্সপেরিমেন্টে যে অবজারভেশন গুলো পাচ্ছে সেগুলো থমসনের মডেল দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না।
তাহলে আদতে নিশ্চয়ই অ্যাটমটা ওভাবে নেই, অ্যাটমটা হয়তো অন্যরকম কিছু ভাবে রয়েছে। তাহলে অন্যরকম কিছু ভাবে মানে কিরকম ভাবে রয়েছে সেই এক্সপ্লেনেশনটা দেখতে হবে। তবে এখানে যদি আমি কিছু জিনিস মার্ক করি যারা, তাহলে এখানে যদি কিছু জিনিস মার্ক করি, দেখ এই মডেল অনুসারে এখান থেকে একটু পড়ে নিতে পারিস। যদি বলে এই মডেল অনুসারে পরমাণু হলো অতি ক্ষুদ্র আকার বিশিষ্ট ধনাত্মক তড়িদাহিত একটি সুষম গোলক। তাহলে একটা গোলক, সে গোটা গোলকটার মধ্যে সুষমভাবে সমানভাবে পজিটিভ চার্জটা ছড়িয়ে রয়েছে। এই গোলকের মধ্যে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলি সুষমভাবে এরূপে ছড়ানো থাকে যাতে সমগ্র ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান পরস্পর প্রশমিত হয়। ঠিক আছে, এটাকে পুডিং বা কেকের ভেতরে, পুডিং বা কেকের ভেতরে যেমন কিশমিশ গাঁথা থাকে, তরমুজের শ্বাসের মধ্যে যেমন বীজগুলি প্রথিত মানে গাঁথা থাকে, ঠিক সেইভাবে ইলেকট্রনগুলি অ্যাটমের মানে পরমাণুর ভেতরে সুষমভাবে বন্টিত রয়েছে। তাই একে পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলও বলা হয়। এই নামটা একটু মনে রাখিস, ঠিক আছে? তাই এটাকে আমরা কি বলি, পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলও আমরা বলি। তাহলে তোকে জানতে চাইতে পারে ওয়াটারমেলন মডেল বা পাম পুডিং মডেল কোন থিওরিকে বা কার মডেলকে বলি বা কে বলেছিল, যে থমসন বলেছিল। এখানে কি হয়েছে, অ্যাটমকে তুই যদি একটা স্ফিয়ার মানে গোলক ধরিস, তার পজিটিভ চার্জের গোলক, তার মধ্যে ইলেকট্রন গুলো সুষমভাবে গেঁথে গেঁথে রয়েছে যেন ওভারঅল অ্যাটমটা নিউট্রাল থাকে। এইটুকুই থমসনের মডেল, আর কিচ্ছু নেই। কারণ এখানে বেশি কোশ্চেন করার জায়গা নেই, রাদারফোর্ডের মডেলের সাথে তুলনা করলে কোশ্চেন গুলো বেরিয়ে আসবে। ছবিটা দেখ, যেমন ব্লু স্ফিয়ারটা যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ চার্জ, তার মধ্যে ইলেকট্রন গুলো গেঁথে গেঁথে রয়েছে, ভালো হিসাব। এবার কি না, এবার ত্রুটিতে যেটা বললাম, ওই যে এর পরের যে এক্সপেরিমেন্ট গুলো আসবে সেগুলো এক্সপ্লেন করতে পারবে না, ওই যে পরবর্তীকালে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখান যে এরকম হতে পারে না। ঠিক আছে, বেশ, মানে পরবর্তীকালে বিজ্ঞানীরা মানে রাদারফোর্ডের কথাই আসছে। তো রাদারফোর্ড কি করলো, রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা বুঝতে চাইলে আগে রাদারফোর্ড এক্সপেরিমেন্টের আমি এই ছবিটা দিয়ে এক্সপ্লেন করে দিই। ছবিটা এক্সপ্লেন করে দিলে এখানে যে এত কথা বলা রয়েছে সেটা আমি একবার সিঙ্গেল এক্সপ্লেন করে দেবো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আগে এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখি, ঠিক আছে? এ ইমেজটা বুঝি। তাহলে একটা আলফা কণার স্রোত, যদি তেজস্ক্রিয়তা পড়ে থাকিস তাহলে জানবি তেজস্ক্রিয় বস্তু মানে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে আলফা বিটা গামা এই ধরনের রে গুলো অটোমেটিক্যালি মানে বেরোতে থাকে। তাহলে অ্যাটমের নিউক্লিয়াসটা ডিসইন্টিগ্রেট করতে থাকে। যাই হোক, এখানে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নেওয়া হয়েছে। সেই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে দ্বারা, হ্যাঁ, সে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে আলফা পার্টিকেল বেরিয়ে আসছে। আমি আলফা পার্টিকেল সম্বন্ধে আমি আবার আসছি, তবে ওই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে কি আলফা পার্টিকেল বেরিয়ে আসছে, ইয়েলোটা দেখতে পাওয়া যাচ্ছে না, আলফা পার্টিকেল বেরিয়ে আসছে। আলফা পার্টিকেল এভাবে যাচ্ছে, একটা ছিদ্রযুক্ত লেড প্লেট, ছোট্ট একটা ছিদ্র আছে, ওখান দিয়ে অল্প পরিমাণ আলফা পার্টিকেল বেরোলো। এবার এখানে একটা স্লিট আছে, এইটা কি নিয়েছে, এটা একটা গোল্ডের পাত নিয়েছে। ঠিক আছে, কতটা চওড়া কতটা কি উপরে ইনফরমেশন আছে, যদি কতটা চওড়া গোল্ডের পাত সেটা তোর কাছে জানতে চাইবে না। তাহলে একটা গোল্ডের ফয়েল বা গোল্ডের পাত রয়েছে, মানে সোনার পাত। তার মধ্যে এখন আলফা পার্টিকেলটা এসে হিট করেছে গোল্ডের ফয়েলে। এবার হিট করার পর রাদারফোর্ড এক্সপেরিমেন্টে দেখছে এই আলফা পার্টিকেল গুলো চারিদিকে স্ক্যাটার করে যাচ্ছে। ঠিক আছে, তাই এটাকে আমরা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টও বলি। রাদারফোর্ডের আলফা পার্টিকেলটা চারিদিকে স্ক্যাটার করে যাচ্ছে। এই পিছনে যে লেয়ারটা রয়েছে এটা একটু মনে রাখতে হবে, কিসের, এই লেয়ারটা জিঙ্ক সালফাইডের লেয়ার রয়েছে। জিঙ্ক সালফাইডের লেয়ারটা জাস্ট একটা ডিটেকশন লেয়ার। কি আলফা পার্টিকেল গুলো এখানে ধাক্কা খেয়ে স্ক্যাটার করে এই ডিটেকশন লেয়ারে যেখানে যেখানে হিট করবে সেখানে সেখানে একটা ইমপ্রেশন তৈরি হবে। ওই ইমপ্রেশনটা দেখে তুই বুঝতে পারবি আলফা পার্টিকেল গুলো ছড়িয়ে কোথায় কোথায় গেছে। ডিটেকশন লেয়ারের কাজটা সেটাই। তাহলে একটা জিঙ্ক সালফাইড, এটার নামটা মনে রাখবো। এবং আলফা পার্টিকেল গুলো যেখানে যেখানে স্ক্যাটার করে হিট করেছে সেখানগুলোতে তুই একটা করে ইমপ্রেশন পেয়েছিস। দ্যাট মিনস তুই বুঝতে পারছিস আলফা পার্টিকেল গুলো স্ক্যাটার করে যাচ্ছে কোথায়। এবার তুই যদি উপরের এই এক্সপেরিমেন্টাল সেটআপটা আমি যেটা মুখে বললাম সেটাই এখানে বলা রয়েছে 1 নম্বর 2 নম্বর পড়ে। একটা রাদারফোর্ড একটি বায়ুশূন্য আবদ্ধ নলে খুব পাতলা সোনার পাত নিয়েছিল, সেখানে তীব্র গতি সম্পন্ন আলফা পার্টিকেল চালনা করে, মানে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স থেকে আলফা পার্টিকেল আসছে। সোনার পাতকে পিছনের দিকে বৃত্তাকার জিঙ্ক সালফাইডের প্রলিপ্ত পর্দা রাখা হয়, এটা একটা ডিটেকশন লেয়ার। আলফা পার্টিকেল গুলো ওই পর্দায় আঘাত করলে একটি উজ্জ্বল বিন্দু বা স্ফুলিঙ্গ সেন্সিটাইজেশন হবে। ঠিক আছে, ওই পর্দার মধ্যে সেন্সিটাইজেশন হচ্ছে, উজ্জ্বল স্পট আসছে, তুই বুঝতে পারছিস ওখানে আলফা পার্টিকেল হিট করছে। বৃত্তাকার পর্দায় অবস্থান পরিবর্তন করে উৎপন্ন স্ফুলিঙ্গের অবস্থান থেকে আলফা পার্টিকেলের গতিপথ জানা যাচ্ছে, আলফা পার্টিকেল গুলো কোন দিকে যাচ্ছে, কারণ চোখে তো তুই এভাবে দেখতে পাচ্ছিস না। এবার অবজারভেশন, তাহলে এটা তো এক্সপেরিমেন্টাল সেটআপের কথা বললাম, তাহলে এখন আমরা অবজার্ভ কি করলাম। তাহলে অবজারভেশন কি, একটা এক্সপেরিমেন্টে তো কিছু একটা অবজারভেশন আছে, সো অবজারভেশনটা আমি একবার এক্সপ্লেন করে দেবো। অবজারভেশনটা আমি একবার এক্সপ্লেন করে দিই সাইডে, এই দুটো মডেলকে আমরা আলোচনা করবো একসাথে। তাহলে এই অবজারভেশনটা আমি তাহলে এক্সপ্লেন করি, তাহলে ড্র করি। তাহলে ধর এটা একটা অ্যাটমের নিউক্লিয়াস,
আমি ইনিশিয়ালি বলে দিলাম এটা অ্যাটমের নিউক্লিয়াস, পরে তো এটা আবিষ্কার হয়েছে, এবার বোঝানোর জন্য আমি আগেই বলে দিতে হলো। এবার ধর এটা আবার একটা অ্যাটম, ধর এটাও হাইড্রোজেনেরই অ্যাটম। হাইড্রোজেনের অ্যাটমকে আমি একবার বাঁ দিকে যে ওইদিকে বাঁ দিকে যে ছবিটা আছে, মানে আমার বাঁ দিকে, বোর্ডের দিকে তাকিয়ে থাকলে আমার বাঁ দিকে হচ্ছে আর কি। তো আমার বাঁ দিকে এই মোমেন্টে আমার বাঁ দিকে যে ছবিটা আছে ওটা থমসনের মডেল অনুযায়ী হাইড্রোজেন অ্যাটমকে লেটস এক্সপ্লেন করেছি, এটা রাদারফোর্ডের মডেল অনুযায়ী হাইড্রোজেন অ্যাটমকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি। এবার ধর আচ্ছা, এর মধ্যে আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ডিং করা হলো, হাই ভেলোসিটি নিয়ে আলফা পার্টিকেল আসছে। ফার্স্ট অবজারভেশন হলো মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে চলে গেছে। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়েছে, আর মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলের কোনো ডিফ্লেকশন হয়নি। অল্প পরিমাণ আলফা পার্টিকেলের দেখা গেল সামান্য অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে? অল্প পরিমাণ আলফা পার্টিকেলের দেখা গেল সামান্য অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হচ্ছে, আর খুবই সামান্য পরিমাণ আলফা পার্টিকেল যে পাথে গেছে সে পাথেই ব্যাক করেছে। এটা 1 in 20,000, 20,000 কে আমি 20K বললাম, মানে 20,000-এর মধ্যে একটা আলফা পার্টিকেল ব্যাক করছে, মানে খুবই অল্প সংখ্যক আলফা পার্টিকেল যে পাথে যাচ্ছে সে পাথে ব্যাক করছে। তাহলে এই দুটো মডেলকে একটু ভালোভাবে দেখ। তাহলে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল কি বললাম, সোজাসুজি বেরিয়ে যাচ্ছে। তাহলে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল যেহেতু সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, এই অবজারভেশনটা থেকে আমরা বলতে পারি মোস্ট অফ দ্য অ্যাটম এমটি। আমি বইয়ে মার্ক করে দেবো, চিন্তা নেই, কি পড়তে হবে সবই মার্ক করে দিচ্ছি। তাহলে মোস্ট অফ দ্য অ্যাটম এমটি, ফার্স্ট অবজারভেশন আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে যায়। সেই অবজারভেশনটা থেকে আমরা কি ইনফারেন্স বা ফলাফলটা কি পেলাম, তাহলে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে গেছে, মানে মোস্ট অফ দ্য অ্যাটম তাহলে কি আমার এমটি। নেক্সট, এই যে আলফা পার্টিকেলের ডিফ্লেকশন হচ্ছে বা আলফা পার্টিকেল যে পাথে গেছে সে পাথে ব্যাক করে দিচ্ছে, পুরোপুরি বাউন্স ব্যাক করিয়ে দিচ্ছে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তাহলে আগে আমাকে একটু আলফা পার্টিকেল সম্বন্ধে বুঝতে হবে। তাহলে আলফা পার্টিকেল সম্বন্ধে বুঝি। তাহলে আলফা পার্টিকেল কি? আলফা পার্টিকেল ইজ নাথিং বাট হিলিয়াম 2+ পার্টিকেলের ফ্লো, যার অ্যাটমিক নাম্বার 2, মাস নাম্বার 4, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি আলফা পার্টিকেল ইজ আ পজিটিভলি চার্জড পার্টিকেল। আর আমরা এটা জানি ইকুয়াল চার্জ, ইকুয়াল ইন দ্য সেন্স সেম চার্জ, একে অপরকে রিপেল করে আর অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে। তাহলে আলফা পার্টিকেল যে আসছে, আলফা পার্টিকেল গুলো পজিটিভলি চার্জ, তাহলে পজিটিভলি চার্জকে যদি রিপেল করতে হয়, ব্যাক বেকিয়ে অন্য পাথে সরিয়ে দিতে হয়, বা যে পাথে গেছে সে পাথে ব্যাক করাতে হয়, তাহলে পজিটিভকে রিপেল করানোর জন্য পজিটিভলি চার্জ পার্টিকেলই লাগবে, মানে পজিটিভ চার্জই লাগবে। এই মোমেন্ট পার্টিকেল বলছি না, পরে বলছি। তাহলে পজিটিভ চার্জকে রিপেল করাতে গেলে পজিটিভ চার্জই লাগবে, তাহলে আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জ। এবার ম্যাটারটা হচ্ছে আলফা পার্টিকেল কি উচ্চ গতিবেগ নিয়ে আসছে, হাই কাইনেটিক এনার্জি নিয়ে যাচ্ছে। যখন এর মধ্যে ঢুকছে, বিষয়টা বুলেটের মতো ঢুকছে, অ্যাটমটাকে চিরে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আলফা পার্টিকেলের মতো এত হাই গতিসম্পন্ন পার্টিকেলকে যদি ডিফ্লেক্ট করাতে হয় বা ব্যাক করাতে হয়, তাহলে আলফা পার্টিকেলের মতো ক্ষমতাযুক্ত বা তার থেকে বেশি ক্ষমতাযুক্ত আমার একটা পজিটিভ চার্জের সেন্টার দরকার, ঠিক আছে? এই বিষয়ে আমি যদি অ্যানালজিক্যালি ব্যাপারটা বলি, ধর তোর কাছে ধর একটা অল্প ছোট একটা কাপ আছে আর একটা এক বালতি জল আছে। ছোট কাপে জল আছে, এক বালতি জল আছে। ছোট কাপে তুই 1 চামচ চিনি মেশালি, এক বালতি জলেও তুই 1 চামচ চিনি মেশালি। এবার আমি যদি বলি কোনটা বেশি মিষ্টি, এটা সিলি কোশ্চেন, তুই বলি অবশ্যই কাপে যে চিনিটা জলটা মানে এক কাপ জলটা বেশি মিষ্টি হবে। এবার আমি বলবো ঘুরিয়ে আমি জিজ্ঞেস করবো চিনি তো আমি দুটোতেই 1 চামচ দিলাম, তাহলে কাপেরটা মিষ্টি বেশি কেন হলো? তাহলে তুই বলবি কারণ স্যার ওখানে ভলিউমটা কম, দ্যাট মিনস চিনির ডেন্সিটি বেশি। চিনির পরিমাণ কিন্তু সেম দুটোতেই, বালতিতেও এবং কাপেও। তাহলে প্রথমেরটা বেশি মিষ্টি হচ্ছে কেন? কারণ ওখানে চিনির ডেন্সিটি বেশি, ভলিউমটা কম হওয়ার জন্য। এখানেও ব্যাপারটা সেরকম ভাবে ভাবতে হবে। আলফা পার্টিকেল যে ঢুকছে এত হাই ভেলোসিটি নিয়ে, আলফা পার্টিকেলের মতো পার্টিকেলকে ব্যাক করাতে গেলে অ্যাটমের মধ্যেও অতটা হাইলি ডেন্স একটা পজিটিভ চার্জ চাই, যে আলফা পার্টিকেলের মতো এত ক্ষমতাযুক্ত পজিটিভ চার্জকে রিপেল করতে পারে বা ব্যাক করিয়ে দিতে পারে। কিন্তু থমসনের মডেল অনুযায়ী আমি যদি বলি এটাও হাইড্রোজেন অ্যাটমের কথা বলছি 1H1, এটাও আমি হাইড্রোজেন অ্যাটমের কথা বলছি 1H1, তাহলে এখানেও তো প্রোটন আছে একটা প্রোটন, এখানেও প্রোটন কটা আছে, এখানেও প্রোটন আছে একটা। তাহলে থমসনের মডেল অনুযায়ী একটা প্রোটন টোটাল অ্যাটমের মধ্যে ছড়িয়ে আছে, মানে ওই 1 চামচ চিনিকে আমি 1 বালতি জলের মধ্যে ডাইলুট করে দিলাম, মানে গুলে দিলাম। তাহলে কি হচ্ছে, পজিটিভ চার্জটা টোটাল অ্যাটম জুড়ে ছড়িয়ে যাওয়ার জন্য পজিটিভ চার্জের ডেনসিটিটা খুব পাতলা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এই এক্সপেরিমেন্ট আমাকে এটা প্রুফ করে টোটাল পজিটিভ চার্জটা গোটা অ্যাটম জুড়ে ছড়িয়ে নেই, এতটা ডাইলুটেড নয়। এতটা ডাইলুট যদি হতো, আলফা পার্টিকেলকে রিপেল করানোর মানে ব্যাকে পাঠানোর বা ডিফ্লেক্ট করে দেওয়ার মতো ক্ষমতা ওই পজিটিভ চার্জে থাকতো না। যেহেতু ভালো করে শোন, যেহেতু আলফা পার্টিকেলকে রিপেল করছে বা ব্যাক করছে, তাই অবশ্যই পজিটিভ চার্জটা অ্যাটমের রেসপেক্টে খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে রয়েছে, তবে গিয়ে ওই পজিটিভ চার্জের চার্জ ডেন্সিটিটা খুব হাই হবে এবং আলফা পার্টিকেলকে ব্যাক করাতে পারবে।
এই যে অবজারভেশনটা আলফা পার্টিকেল ব্যাক করছে, এটাই থমসনের মডেলকে ভুল প্রমাণ করছে। এই অবজারভেশনটাই থমসনের মডেল দিয়ে এক্সপ্লেন করা যায় না। পজিটিভ চার্জ টোটাল অ্যাটম জুড়ে যদি ছড়িয়ে যেত, আলফা পার্টিকেলকে ডিফ্লেক্ট করাতে পারতো না। আশা করি বুঝতে পারা গেছে। এবং এই ফান্ডামেন্টাল কনসেপ্টটা থেকে জেই মেন্সের কি কোশ্চেন এসেছে, জেই মেন্সে বলেছে ভাবো একটা থট এক্সপেরিমেন্ট, যে থমসনের মডেল লেটসে নেচারে এক্সিস্ট করে, এটাই ট্রু মডেল। লেটসে বারবার বলছি, ধরে নাও, কোশ্চেনে বলছে, আমি বারবার বলছি কথাটা, কোশ্চেনে বলছে ধরে নাও এটা ট্রু, ধরে নাও এটা ট্রু। তাহলে এখানে যদি আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ডিং করা হয়, তাহলে তুমি কি অবজার্ভ করবে? চারটে অপশন দিয়েছে। তাহলে ভাব থমসনের মডেল, ঠিক আছে, ছোট্ট করে করি দিয়ে এটাকে জুম ইন করে দেবো, ঠিক আছে, এই হলো এই থমসনের মডেল। এবার বিষয়টা বলছে ধর এখানের মধ্যে ইলেকট্রন গুলো আছে, যা আছে আছে, পজিটিভ চার্জটা ডাইলুটেড খুবই থমসনের মডেলে। এটা একটু জুম বড় করে ড্র করে আমি জুম ইন করে দিলাম। তাহলে এটা ধরে না ট্রু যদি হতো, এবং এখানে যদি আমি আলফা পার্টিকেল দিয়ে, এখানে যদি আমি আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ডিং করতাম, এই সিস্টেমটাকে আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ডিং করতাম, তাহলে আমি কি অবজার্ভ করতাম? এটা জেই মেন্সের কোশ্চেনে দিচ্ছে। তাহলে যেহেতু পজিটিভ চার্জটা থ্রু আউট দ্য সিস্টেম ডাইলুট হয়ে গেছে, এই পজিটিভ চার্জটার আর ক্ষমতা নেই যে আলফা পার্টিকেলের মতো এতটা হাই ভেলোসিটি যুক্ত পার্টিকেলকে সে রিপেল করাতে পারে। তাই ফার্স্ট অপশন কিন্তু দিয়েছিল সব আলফা পার্টিকেল ব্যাক করে যাবে, কারণ তোর মাথায় চলছে টোটালটা পজিটিভ, তাহলে সব আলফা পার্টিকেল ব্যাক করে যাবে। তাই কি হবে? হবে না। তার কারণ সব আলফা পার্টিকেলকে ব্যাক করতে গেলে চার্জটা অতটাই হাইলি ডেন্স হতে হবে, কিন্তু ডাইলুট হয়ে গেছে, টোটাল অ্যাটমের মধ্যে ছড়িয়ে গেছে। তাহলে যেটা হবে, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে যাবে, এবং যেহেতু পজিটিভ চার্জ, তাই হয়তো আমরা অল্প সামান্য কিছু অ্যাঙ্গেলে ডিফ্লেকশন দেখা যাবে। দেখ আমি স্ট্রেট ড্র করিনি, একটু হালকা হালকা টিল্ট দিয়েছি। তা যাই হোক, যতই হোক পজিটিভ চার্জ তো, তাই সামান্য একটু অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হবে, আর পজিটিভ চার্জকে আটকানোর চেষ্টা করছে, তাই ভেলোসিটিটা একটু কমে যাবে। জাস্ট লাইক আমি যদি এভাবে ভাবি যে আমার এখানে দিয়ে আমি কোনো বুলেট পেরিয়ে যাচ্ছে, বুলেট বন্দুকের গুলি, তাহলে বুলেটটা কি হবে? আমার স্কিন মাসেল বোন যা আছে ভেদ করে দিয়ে চলে যাবে। এবার আমার এই মাসেলের, আমার হাতের ক্ষমতা নেই বুলেটের মতো ওরকম একটা হাই ভেলোসিটি পার্টিকেলকে আমার হাত আটকে দিক, অতটা শক্ত আমার হাতে নয়। তো বুলেটটা কি হবে? আমার হাতটা ফাটিয়ে দিয়ে চলে যাবে। এবার হাতটাকে পার করানোর সময় বুলেটটা কিছুটা, মানে বন্দুকের গুলিটা কিছুটা পরিমাণ তো রেজিস্ট্যান্স ফিল করছে, তাই গুলিটার কি হবে? ভেলোসিটিটা একটু হলেও কমবে। এখানেও সেরকম। এবার যদি আমি উপরে কেভলার পরে নিলাম, বন্দুকের গুলিটা এসে কেভলারে আটকে যাবে, কারণ কেভলারের ক্ষমতা আছে বন্দুকের গুলির ওই কাইনেটিক এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেওয়ার। এখানেও ব্যাপারটা তাই। এই যে পজিটিভ চার্জটা এতটা ডাইলিউট হয়ে গেছে, ওই পজিটিভ চার্জটার ক্ষমতা নেই যে আলফা পার্টিকেলকে আটকাক, আলফা পার্টিকেল ওটাকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে। এবার যেহেতু পজিটিভ চার্জ, একটু ভেলোসিটি ডাউন হবে, স্বাভাবিক, রেজিস্ট্যান্স তো পাচ্ছেই, পজিটিভকে আটকানোর চেষ্টা করছে, মানে রিপেল করার তো চেষ্টা করছে, সামান্য করছে, তাই ভেলোসিটিটা একটু কমছে, কিন্তু ঘুরিয়ে দিতে পারছে না, আর একটু সামান্য ডিফ্লেকশন হচ্ছে। এই কোশ্চেনটা জেই মেন্সে এসেছিল। যাই হোক, আমরা রাদারফোর্ডের থিওরির আবার ওই আগের জায়গায় চলে যাই। কি না, এক সেকেন্ড, আমরা অবজারভেশনটা দেখলাম, তাই না? তাহলে আমরা অবজারভেশনে কি দেখছি? এখান থেকে হয়েছে, তাহলে অবজারভেশন, অধিকাংশ আলফা পার্টিকেল, অধিকাংশ আলফা পার্টিকেল ধাতব পাত, মানে গোল্ডের পাতটা ভেদ করে সোজাসুজি বেরিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে ধাক্কা মেরেছে, সোজাসুজি মোস্ট অফ দ্য বেরিয়ে গেছে। প্রথম অবজারভেশন যেটা বলেছিলাম, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল বেরিয়ে গেছে। সেকেন্ড অবজারভেশন, সামান্য কিছু আলফা কণা, সামান্য কিছু আলফা পার্টিকেল অল্প কোণে ডিফ্লেক্ট হয়েছে, ওই যে বললাম সামান্য কিছু অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে, আর অতি অল্প, খুবই সামান্য, 20,000-এর মধ্যে একটা, আমি 20K লিখেছিলাম, 20,000-এর মধ্যে একটা কি হয়েছে, 90 ডিগ্রি বা তার থেকেও বেশি, এমনকি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করে চলে এসেছে। ঠিক আছে, মানে যে পাথে গেছে সে পাথে ব্যাক করে দিয়েছে। এটা খুব সামান্য। এই অবজারভেশন গুলো আমরা দেখতে পেলাম। এই অবজারভেশন গুলো থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারছি, যেটা ইনফারেন্স, যেহেতু মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে গেছে, আমি বলে দিয়েছি সিদ্ধান্তগুলো, আমি বলে দিয়েছি অলরেডি, জাস্ট বইয়ে আমি বলে দিচ্ছি কি করতে হবে। এই অবজারভেশনটা আমরা পড়বো আর সিদ্ধান্তটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো সিদ্ধান্তে কি আসছে দেখি। তাহলে অধিকাংশ আলফা পার্টিকেল ভেদ করে সোজাসুজি বেরিয়ে গেছে, তাহলে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। আমি বলে দিয়েছি অলরেডি, আমি যা বলে দিয়েছি সেগুলোই আমি আরেকবার রিপিটেশনে বইয়ে মার্ক করে দিচ্ছি, যেন তোরা বইয়ে মার্ক করে ওই জায়গাগুলো ভালো করে পড়তে পারিস। নেক্সট কি হয়েছে এবার, আবার এই কথাটাও বলে দিলাম, পজিটিভ আলফা পার্টিকেলের মতো পার্টিকেলকে রিপেল করাতে গেলে পজিটিভ চার্জটা থ্রু আউট দ্য অ্যাটম ছড়িয়ে থাকলে হবে না, অ্যাটমের রেসপেক্টে খুব ছোট একটা জায়গায় থাকতে হবে। পরের পয়েন্টটা সেটাই বলবে। ধনাত্মক চার্জযুক্ত ভারী আলফা কণাকে প্রত্যাঘাত দ্বারা ফিরিয়ে দিতে পারে ধনাত্মক চার্জযুক্ত কোনো ভারী কণাই। তাহলে আলফা পার্টিকেলের মতো হেভি এবং এত হাই কাইনেটিক এনার্জি যুক্ত, হেভি কেন বলছে, হচ্ছে 2He4, অ্যাটমিক মাসটা হাই রয়েছে হাইড্রোজেনের রেসপেক্টে, তাহলে এর কারণে ভারী কণাকে ঘুরিয়ে দিতে পারে, প্রত্যাঘাত মানে ব্যাক করতে পারে বা ডিফ্লেকশন করতে পারে, ওর মতনই সমান কোনো একটা ভারী কণা।
বস্তুই পারে। তাহলে সুতরাং ধনাত্মক তড়িৎগ্রস্ত এবং যথেষ্ট ভারী ধনাত্মক আধান আছে, হাই 2+ চার্জ রয়েছে, হিলিয়াম 2+ পার্টিকেল। ওখানে 2+ লিখেছিলাম তো, আমি একবার ক্রস ভেরিফাই করে নিই, 2+ লিখেছিলাম তো, হ্যাঁ 2+ লিখেছিলাম তো, এক সেকেন্ড, হ্যাঁ তো কোথায় ছিলাম, এখানে। তাও তো 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 সুতরাং তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত এবং যথেষ্ট ভারী আলফা কণার বিক্ষেপণ দ্বারা প্রমাণিত হয়, কি প্রমাণিত হয়, পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ, এই সমগ্র ভরের কথাটা আমি পরে আসছি, পরে বোঝাচ্ছি সমগ্র ভরের কথাটা, আপাতত এত দূর পর্যন্ত বল। তাহলে তুলনায় সমস্ত চার্জ কেন্দ্রীভূত থাকে, সমস্ত ভরটা মুছে দিই, আচ্ছা আমি এটা মুছে দিয়েছি তাই না, সমস্ত ভরের কথা আমি আসছি, আপাতত যতটা বলছি ততটাই। তাহলে পরমাণুর সম্পূর্ণ ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত থাকে কোথায়, পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র একটা স্থানে, বললাম চার্জ ডেন্সিটিটা হাই হতে হবে। আর যে দুটি আলফা, ঠিক আছে ঠিক আছে বাস, তাহলে মোটামুটি এই 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 পয়েন্টটাই আমার ইম্পর্টেন্ট ছিল, যে অতি ক্ষুদ্র স্থানে কিন্তু কেন্দ্রীভূত থাকে। এবার যেটা আমি মুছে দিয়েছিলাম, সমস্ত ভরের কথা কেন বললো, পরে যখন নিউট্রন আবিষ্কার হলো, নিউট্রন আবিষ্কার হওয়ার পর দেখা গেল প্রোটন আর নিউট্রন অ্যাটমের রেসপেক্টে খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে থাকে, যেটাকে আমরা নাম দিয়েছি, মানে নাম দিয়েছে, আমরা দিইনি, সায়েন্টিস্টের নাম দিয়েছে নিউক্লিয়াস। তাহলে একটা অ্যাটমের ভেতরে, অ্যাটমের তুলনায় খুবই ছোট্ট একটা জায়গায় প্রোটন এবং নিউট্রনটা কেন্দ্রীভূত থাকে। তাহলে প্রোটনই হচ্ছে সমস্ত পজিটিভ চার্জের আধান, মানে আধার, ওটাই সমস্ত পজিটিভ চার্জের আধার। সো বলতে পারি সমস্ত পজিটিভ চার্জ ওইখানেই কেন্দ্রীভূত আছে। এবং সমগ্র ভর কেন বললো, সমগ্র ভর বললো এই রিজনে, সমগ্র ভর কেন বললো, সমগ্র ভর বলার রিজনটা হচ্ছে, আমি যদি ওই এই পেজটাই চলে আসি যেখানে সমস্ত পার্টিকেলের মাসের কথা বলা হয়েছিল, চার্জের কথা কি বলেছিলাম, প্রোটন আর নিউট্রনের মাসটাই যত মানে ইকুয়াল, এবং এদের মাসটা ইলেকট্রনের মাসের থেকে অনেক হাই। আমি যখন একটা অ্যাটমের মাসের কথা বলবো, তাহলে ওর মধ্যে যতগুলো প্রোটন আছে মাস যোগ করলাম, নিউট্রনের মাস যোগ করলাম, ইলেকট্রনের মাস যোগ করলাম। এবার ইলেকট্রনের মাসটা এদের মাসের তুলনায় এতটাই নগণ্য, আমি ইলেকট্রনের মাসটাকে নেগলেক্ট করে দিতে পারি। তাহলে বলতে পারি একটা অ্যাটমের সমস্ত মাসের, একটা অ্যাটমের যা ওয়েট হওয়া উচিত সেটার জন্য দায়ী কিন্তু প্রোটন আর নিউট্রন। তাই জন্য যেহেতু প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকছে, একটা ছোট্ট জায়গায় কেন্দ্রীভূত থাকছে, তাই বলা হচ্ছে সমস্ত পজিটিভ চার্জ এবং সমস্ত ভর অ্যাটমের রেসপেক্টে একটা ছোট্ট জায়গায় কেন্দ্রীভূত থাকে। আশা করি বুঝতে পেরেছিস। আমি লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি, যেন পরে বই খুলে নিজে পড়তে গিয়ে কোনো জায়গায় ডাউট না থাকে। আবার একই কথা, যদি কোনো জায়গায় ডাউট থাকে, অন্য জায়গায় যাচ্ছি কেন, কোনো জায়গায় যদি ডাউট থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, স্যারদের পেয়ে যাবি। আচ্ছা এখানে ভিডিওর এখানেও ফোন নাম্বারটা দেখতে পাচ্ছিস, ফোন করে নিতে পারিস, সমস্ত স্যার 24/7 অ্যাভেলেবেল। আচ্ছা, এই আমাদের রাদারফোর্ডের মডেল বুঝলাম। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্বন্ধে এবার বাকি আলটিমেটলি কি দাঁড়ালো, ওই একটা যে ছোট্ট জায়গায় থাকে, একদম কেন্দ্রে যেটা কেন্দ্রীভূত থাকে বললাম তাই না, ছোট্ট একটা জায়গার মধ্যে সমস্ত আধান এবং মাস যে কেন্দ্রীভূত থাকে, সেটাকে আমরা কি নাম দিয়েছি, সেটাকে আমরা নাম দিয়েছি কেন্দ্রক বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে যে পার্টিকেল গুলো থাকে, প্রোটন আর নিউট্রন, তাদেরকে আমরা বলি ইন্ডিভিজুয়ালি বলি নিউক্লিয়ন, প্রোটন ও নিউক্লিয়ন, নিউট্রন ও নিউক্লিয়ন, তো ওদেরকে আমরা নিউক্লিয়ন বলি। তো নিউক্লিয়ন আমাদের দু টাইপের হচ্ছে, প্রোটন আর নিউট্রন, ওরা যেখানে থাকে সেটাকে বলছি নিউক্লিয়াস। এখানে ব্যাপারটা হচ্ছে একটা অ্যাটমের রেসপেক্টে কি বললাম, নিউক্লিয়াসটা খুবই ছোট্ট একটা জায়গায়, তুই হয়তো এই ছবিটা যদি দেখিস তো তুই ভাববি অ্যাটমের রেসপেক্টে এটা ছোট জায়গা, এরকম অ্যানালজিক্যালি এতটা, মানে তুই যতটা এটা দেখে মনে হচ্ছে অনেকটাই বড় হয়তো নিউক্লিয়াস, নিউক্লিয়াস এতটা বড় নয়, নিউক্লিয়াস এতটাই ছোট। কতটা ছোট, যদি পরমাণুর ব্যাস 10⁻⁻8 সেন্টিমিটার রেঞ্জে হয়, তাহলে তার কি হবে, কেন্দ্রক ইন দা সেন্স নিউক্লিয়াসের ব্যাস হবে 10⁻13 সেন্টিমিটার রেঞ্জে। তো 10⁻8 আর 10⁻13 এর মধ্যে ডিফারেন্স কত, আমি যদি ক্যালকুলেট করি, দেখ 10⁻13 কে আমি যদি গুণ করি 10⁵ দিয়ে, তাহলে আমি পাই 10⁻8, তাহলে 10⁵ দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 10⁵ টাইমস বড় একটা অ্যাটম তার নিউক্লিয়াসের রেসপেক্টে। 10⁵ মানে কত, একের পর 5টা শূন্য, দ্যাট মিনস 1,00,000 গুণ ছোট। অ্যানালজিক্যালি আমি যদি বলি, সেটা হচ্ছে ধর একটা ফুটবল স্টেডিয়াম, সেই ফুটবল স্টেডিয়ামের মাঝখানে তুই দাঁড়িয়ে আছিস একটা চেরি নিয়ে, প্রবাবলি ওর থেকেও ছোট হবে। তাহলে এতটা ছোট নিউক্লিয়াস, যদি টোটাল ফুটবল গ্রাউন্ডটা যদি অ্যাটম হয়, তার রেসপেক্টে মাঝখানে দাঁড়িয়ে আছিস তুই একটা ব্লুবেরি বা চেরি নিয়ে, ওটা হচ্ছে নিউক্লিয়াস, হয়তো ওর থেকেও ছোট হবে।
তাহলে সেটা হচ্ছে আমরা বলছি 1,00,000 গুণ ছোট। এইখানে ছবিটা দেখলে তোর মনে হবে নিউক্লিয়াসটা হয়তো অনেকটাই বড়, তো এখানে বড় করে ড্র করতে হয়েছে যেন তুই নিউক্লিয়াসটা দেখতে পারিস, বুঝতে পারিস, তাই একটু বড় করে ড্র করতে হয়েছে। তো আদতে ডিফারেন্সটা কোথায়, 1,00,000 গুণে কিন্তু ছোট বড় ডেটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, পরমাণু সমগ্র ভরের নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, পরমাণুর অভ্যন্তরে বেশিরভাগ স্থানই ফাঁকা, এটা আগেই বুঝেছি। আর কি, পরমাণুর সমস্ত ধনাত্মক আধান নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে এই 3 নম্বর আর 4 নম্বর পয়েন্টকে এক জায়গায় ক্লাব করে দিবি, দিয়ে বলবি যে পরমাণুর সমস্ত ভর এবং সমস্ত পজিটিভ চার্জ মানে ধনাত্মক আধান পরমাণু নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে এবং পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। ঠিক আছে, এবার যেগুলো ইম্পর্টেন্ট আমি মার্ক করে দিলাম। তারপরে বলেছে যে 7 নম্বর পয়েন্টে, এবার তাহলে প্রোটনের পজিশন তো ভালো করে আমরা বলে ফেললাম যে পজিটিভ চার্জটা থ্রু আউট দ্য অ্যাটম ছড়িয়ে নেই, অ্যাটমের রেসপেক্টে খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার ইলেকট্রন গুলো কি হবে, বললো যে কি না, ইলেকট্রন গুলো সার্কুলার পাথ মানে কক্ষপথ মেনটেন করে নিউক্লিয়াস মাঝখানে রয়েছে, তাকে সেন্টার করে ইলেকট্রন গুলো সার্কুলার পাথে ঘুরছে। ঠিক আছে, সার্কুলার পাথে ঘুরছে, এবং এরপরে যদি ধর তোর অন্য কোনো একটা অ্যাটম আছে, তাহলে আবার যদি আরেকটা সার্কুলার পাথ নিয়ে নিলাম, আর একটা, এটা সার্কুলার হলো না, পাতাটা এখানে শেষ হয়ে গেছে বলে, এখানে আবার কোনো একটা ইলেকট্রন আছে, সে আবার এই সার্কুলার পাথে ঘুরছে নিউক্লিয়াসকে সেন্টার ধরে, সে সমকেন্দ্রিক বৃত্ত বলতো। তাহলে এক একটা পরপর পরপর বৃত্ত যেতে থাকছে, একটা বৃত্ত আবার একটা বৃত্ত আবার একটা বৃত্ত, যার নিউক্লিয়াসটা হচ্ছে সেই বৃত্তের সেন্টার, এরকম করে কনসেপ্টটা ভাবা হলো। এবার তাহলে ইলেকট্রন গুলো এই পাথে ঘুরছে কি করে, ইলেকট্রন গুলো ওই পাথে ঘুরছে এইভাবেই যে নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জড, নিউক্লিয়াসটা কি চার্জড, নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে, তো এই পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের সাথে নেগেটিভলি চার্জ ইলেকট্রনের একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে। ঠিক আছে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, তাহলে ওটাকে সেন্টারের দিকে টেনে নিতে চাইছে ইলেকট্রনটাকে, তাহলে সেন্টারের দিকে টেনে নিতে ইলেকট্রনটা নিউক্লিয়াসে পড়ে যাওয়ার কথা, তাহলে সেটা কাউন্টার করছে কিভাবে, ইলেকট্রনটা যে সার্কুলার পাথে ঘুরছে তার সেন্ট্রিফিউগাল যে ফোর্স রয়েছে, তার যে সেন্ট্রিফিউগাল ফোর্স রয়েছে সেটা তার সেন্টার থেকে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ওকে টানছে সেটাকে কাউন্টার করে রেখেছে, জোর করে ঘুরছে, সে ওই সার্কুলার পাথের বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওটা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ভিতরের দিকে ওকে টেনে রেখেছে ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে ওই দুটো জিনিস একই মোমেন্টে কি হয়ে রয়েছে, ব্যালেন্স হয়ে রয়েছে, তো সেজন্য ওইভাবে সার্কুলার পাথে থাকে। এইভাবেই সার্কুলার মোশনই যখন আমরা বলবো যে দড়িতে ঢিল বেঁধে যখন আমরা জোরে জোরে ঘোরাই, তাহলে তারের যে টেনশন আর দড়িতে যে ঢিলটা ঘুরছে তার যে প্রতি মুহূর্তে বাইরে বেরিয়ে যাওয়ার যে ইচ্ছা, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেই দুটো সমান হয়ে রয়েছে। এবার যদি সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেড়ে যায় কি হবে, দড়িটা ছিঁড়ে বেরিয়ে চলে যাবে ঢিলটা, আর যদি তারের টেনশনটা বেড়ে যায় কি হবে, ঢিলটার সার্কুলার পাথে ঘুরবে না, উল্টে যাওয়ার মাথায় ধাক্কা লেগে যাবে। তাহলে এইভাবে রয়েছে। তাহলে পজিটিভ চার্জবাহী নিউক্লিয়াস ও নেগেটিভ চার্জবাহী ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত স্থির তাড়িতিক আকর্ষণ বল, যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলছি, এবং ইলেকট্রন যে সার্কুলার পাথে ঘুরছে তার জন্য যে সেন্ট্রিফিউগাল ফোর্স কেন্দ্রাতিক বল, সেন্ট্রিফিউগাল ফোর্স ফিজিক্স পড়বি, ফিজিক্সে তোদের যখন রোটেশনাল মোশন সব আছে ওগুলো তো ওখানে ফিজিক্সের ডিটেলে পড়াবেই। তারা একে অপরের সাথে কাউন্টার হয়ে থাকে, তবেই দুটো জিনিস মানে ইলেকট্রনটা এই সার্কুলার পাথে ঘুরছে, এরকম ভাবে রাদারফোর্ড মডেলটা দিল। আচ্ছা, তাহলে এই ছিল রাদারফোর্ডের মডেল। এবার রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতাটা আমাদের দেখতে হবে, রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতাটা দেখে আমরা আমাদের ক্লাস শেষ করব, দেন পরের দিনে আমরা বোরের মডেলের দিকে যাব। এবার সীমাবদ্ধতা কি, সীমাবদ্ধতা হচ্ছে, এই সীমাবদ্ধতা পয়েন্টটা ইম্পর্টেন্ট, কারণ এই সীমাবদ্ধতা পরীক্ষাতে তোকে 2 নম্বরের জন্য লিখতে দিতে পারে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এই সীমাবদ্ধতা থেকেই আমরা ফার্দার টপিকের দিকে যাব, সেটা হচ্ছে বোরস থিওরি, এবং বোর্ডের থিওরি থেকে তো নিউমেরিক্যাল করতে দেবে, এখানে তো নিউমেরিক্যাল করতে দেওয়া জায়গা নেই। এখানে যেটা দেয় রাদারফোর্ডের মডেলের মোস্টলি যেটা হচ্ছে সীমাবদ্ধতাটা কি, যেটা আমাদের বোরের মডেলের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম রাদারফোর্ডের থিওরির প্রবলেমটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুযায়ী, এইভাবে পরীক্ষাতে লিখতে হবে, তাই আমি বইয়ে মার্ক করছি, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুযায়ী, তাহলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী চার্জ যুক্ত গতিশীল, কোনো ওয়ার্ড বাদ দেওয়া যাবে না, চার্জ যুক্ত গতিশীল, চার্জ যুক্ত মিস করে দিবি হবে না, গতিশীল মিস করে দিবি হবে না, কোন কণা থেকে নিরবিচ্ছিন্নভাবে, নিরবিচ্ছিন্ন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, নিরবিচ্ছিন্ন এই ওয়ার্ডগুলো কি পয়েন্ট, এই ওয়ার্ডগুলো মিস চলে গেলেই থিওরি আর মেনটেন থাকবে না, চার্জ যুক্ত না হলে হবে না, গতিশীল না হলে হবে না, নিরবিচ্ছিন্ন না লিখলে হলো না, তাহলে নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত হতে থাকে। সুতরাং পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন নেগেটিভলি চার্জ যুক্ত ইলেকট্রনটা ঘুরছে, তাহলে ঘূর্ণায়মান থাকলে কি হচ্ছে প্রবলেমটা, পরে পেজে যাই দাঁড়া, ঘূর্ণায়মান থাকলে
তার নিরবিচ্ছিন্নভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে শক্তি বিকিরণ করবে। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি, পরের দিন তো আমরা ওয়েভ নিয়ে আলোচনা করব। প্রথমে ওয়েভ নিয়ে আলোচনা না করলে হবে না, তো ওয়েভ নিয়ে যখন আলোচনা করব তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি বলে দেবো আমি ছোট করে। বড় করে তাহলে কোথায় হবে, তাহলে কি জানতে পারবো না? অবশ্যই ফিজিক্সে ওয়েভ চ্যাপ্টার রয়েছে, ওখানে তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে সলভ করে সাইন কসের ইকুয়েশন এনে ওয়েভের পাথ অ্যামপ্লিটিউড সবকিছু ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, অনেক ডিটেলে শিখতে হবে। তো তার অ্যাপ্লিকেশন পার্টটা আমরা কেমিস্ট্রিতে ইউজ করছি। প্রথম চ্যাপ্টারে ওয়েভস লাগছে, তাই কাজ চালানোর মতো আমি বলে দেবো, কারণ এখানে অত গভীরে ওয়েভস লাগবে না, ফিজিক্সে যতটা লাগবে। যাই হোক, তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে শক্তিটা বিকিরণ করে। তাহলে এইভাবে যদি শক্তি বিকিরণ করতে থাকে, তাহলে ইলেকট্রন কণার গতিবেগ তথা কক্ষপথের ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকবে। ঠিক আছে, শক্তি বিকিরণ করতে থাকলে কি হবে, ইলেকট্রনের যে পাথে, সার্কুলার পাথে রোটেট করছে, সেই রোটেটিং পাথের ব্যাসার্ধটা ক্রমশ কমবে এবং ইলেকট্রন একটা স্পাইরাল পাথ মেনটেন করে কিন্তু নিউক্লিয়াসে এসে কোলাইড করে যাবে। ইলেকট্রনটা যদি সার্কুলার পাথে না থেকে নিউক্লিয়াসে এসে কোলাইড করে যায়, তাহলে একটা অ্যাটম স্টেবল নয়। এটা প্রথম ড্রব্যাক। তাহলে একটা অ্যাটমের স্টেবিলিটিটা এক্সপ্লেন করতে পারে না, ইলেকট্রনগুলো কিভাবে আছে সেই এক্সপ্লেনেশনটা ঠিক নয় বলে। সো এবার অ্যাটম যা স্টেবল, তার মূল রিজনটাই হচ্ছে তুই আমি কথা বলছি, এত কিছু জিনিসপত্র চলছে, বোর্ডে লিখছি, সমস্ত অ্যাটম যে স্টেবল বলে এত কিছু করতে পারছি। অ্যাটম যদি আনস্টেবল হতো এত কিছু আমরা করতে পারতাম না, কোনো ফর্ম ফ্যাক্টরি পেতাম না কোনো কিছু। যাই হোক, ক্রমশ কমতে থাকবে, ফলে ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে, মানে স্পাইরাল পাথ মেনটেন করবে। স্পাইরাল পাথে আবর্তন করতে করতে নিউক্লিয়াসে এসে এক সময় নিউক্লিয়াসের উপর পতিত হবে, পড়ে যাবে। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর গঠন কখনো স্থায়ী হবে না। যাই লিখবি না কেন, এই লাস্ট লাইনটা যেন লেখা হয়। রাবার চুজ করে দেখেছিস, পরমাণু অনুযায়ী কখনো স্থায়ী হবে না। তাহলে ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব অনুযায়ী চার্জ যুক্ত গতিশীল কণা নিরবিচ্ছিন্নভাবে, এই সমস্ত ওয়ার্ড গুলো যেন থাকে। প্রতিটা পয়েন্ট আমি মার্ক করে দিয়েছি। প্রথম পয়েন্ট, এটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং পারলে সাইডে পরীক্ষায় অ্যান্সার লেখার পর এই ছোট্ট করে এই ছবিটা ড্র করে দিবি। ছবিটা ড্র করতে আর কতক্ষণ লাগবে, কিরকম করবি? অত তো এখানে আমরা ভ্যান গগ নয় যে ভালো করে বিশাল ছবি আঁকবো। একটা ছোট্ট করে একটা নিউক্লিয়াস ড্র করে দিলি, এরকম করে একটা স্পাইরাল পাথ ড্র করে দিলি, এখানে ইলেকট্রন বললি, নেগেটিভ সাইন দিয়ে দিলি মানে ইলেকট্রন, এখানে একটা তীর চিহ্ন হয়ে গেল। কতক্ষণ লাগলো? 10 সেকেন্ডও লাগলো না। তাহলে এরকম একটা ছবি সাইডে ড্র করে দিলে অ্যান্সারটা বেটার হলো। আচ্ছা, লাস্ট 2 নম্বর পয়েন্টে কি হচ্ছে, এইখান থেকেই আমাদের এই যে 2 নম্বর পয়েন্টে যেটা এক্সপ্লেনেশন হলো না, 1 নম্বর এবং 2 নম্বর দুটোই, সেটাই আমরা বোরের থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারবো, এবং এই কারণেই বোরের নোবেল আছে। যাই হোক, এই সার্কুলার পাথে বা বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো যদি ঘোরে, তাহলে আমরা বললাম নিরবিচ্ছিন্নভাবে, মানে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে। তাহলে নিরবিচ্ছিন্নভাবে যদি শক্তি বিকিরণ বা এনার্জি এমিট করে, তাহলে তার নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, যেটাকে আমরা নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস, বর্ণালী মানে হচ্ছে স্পেকট্রা আমরা সবাই নিজের চোখে দেখেছি ন্যাচারাল, সেটা হচ্ছে রামধনু। তো ওটা একটা স্পেকট্রা, যে হোয়াইট লাইটের যে তার মোনোক্রোম্যাটিক লাইটে স্প্লিট হয়ে যাওয়া, সেটাকেই আমরা বলছি স্পেকট্রা। নিরবিচ্ছিন্ন বর্ণালী কি, সেটার জন্য আমরা ওয়েভস বুঝবো, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বুঝবো, সবকিছু দেখবো আজ পরের দিন। তারপরে তো স্পেকট্রা বুঝিয়ে আমরা বোরের থিওরিতে যাবো, চিন্তা নেই। যাই হোক, নিরবিচ্ছিন্নভাবে শক্তি বেরোলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিভাবে এটা ইন্টারলিঙ্ক, তার জন্য বললাম তো পরের দিন আমরা টোটাল ডিটেলে দেখবো। আজকে অ্যাজ এ ফ্যাক্ট দেখছি, উৎপন্ন হওয়া উচিত ছিল। ঠিক আছে, কিন্তু আমরা কি দেখি, পরমাণু আদতে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী, দ্যাট মিনস লাইন স্পেকট্রা বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা দেখায়। ঠিক আছে, এই ঘটনাটা রাদারফোর্ডের মডেলের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাহলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। তাহলে প্রথম পয়েন্টটা ভাবে লিখবি, সেকেন্ড পয়েন্টে লিখবি যদি নিরবিচ্ছিন্নভাবে এনার্জি এমিট করে, তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, ফুল স্টপ। কিন্তু অ্যাটমের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, আমরা ডিসকন্টিনিউয়াস মানে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী দেখতে পাই, লাইন স্পেকট্রা দেখতে পাই। এই হচ্ছে ব্যাপার। এবার কি বলতে চাইলাম, যদি একবার দেখিয়ে দিই, নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে বিষয়টা হচ্ছে এরকম, যে কন্টিনিউয়াস জুড়ে তুই একটা কালার স্পেকট্রাম পাবি। এই যে এটা, এই যে হোয়াইট লাইটের স্পেকট্রা যদি বলি, তাহলে হোয়াইট লাইট যখন স্প্লিট হয় বা রামধনু যখন দেখি, আমরা ভায়োলেট টু রেড টোটাল রেঞ্জে কালার দেখতে পাই। মাঝখানে এমন কোনো জায়গা নেই যে কোথাও কালার নেই, ব্ল্যাক লাইন আছে, এরকম কোনো জায়গা নেই, টোটালটা জুড়ে আমরা কালার দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস স্পেকট্রা। এর সাথে এনার্জির কি সম্পর্ক বুঝবো, আমরা প্ল্যাঙ্কের থিওরি পড়বো, তবে না এগুলো বোঝা যাবে। আমি জাস্ট দেখাচ্ছি, এটাকে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রা বলি। এর সমস্ত এক্সপ্লেনেশন বোরের থিওরি বা পরের দিন আমরা দেখবো। আর বিচ্ছিন্ন বর্ণালী বললে আমাদের কিরকম হবে, বা রেখা বর্ণালী বললে, তাহলে এই ছবিটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে টোটালটা জুড়ে আমরা কালার পাইনি। এখানে একটা রেড লাইন, ইয়েলো লাইন বা গ্রিন লাইন, এখানে একটা সায়ানিজ মানে ব্লুইশ গোছের লাইন পেয়েছি, জায়গায় জায়গায় লাইন 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 করে কালার পেয়েছি। টোটালটা জুড়ে আমরা কালার পাইনি, যেহেতু লাইন লাইন করে পাইছি, কালারের লাইন দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা বলছি লাইন স্পেকট্রা।
আর যেহেতু কন্টিনিউয়াস কালার নেই তাই আমরা এটাকে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা বলছি। তো যাই হোক, এইগুলো তো আমরা এক্সপ্লেন করবো, তার জন্য অনেক কিছু আমাদের এখনো জানতে হবে পরের দিন। তারপরে বোরের থিওরিতে যাব, বোরের থিওরি থেকে এনার্জি ক্যালকুলেশন, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনের জায়গা। এই তরঙ্গ দৈর্ঘ্য কি, কম্পাঙ্ক কি, তরঙ্গ বেগ, তরঙ্গ সংখ্যা, এই সমস্ত জিনিস আমরা দেখে তবে গিয়ে আমরা বুঝতে পারবো যে কন্টিনিউয়াসলি এনার্জি এমিশনের সাথে কন্টিনিউয়াস স্পেকট্রার কি সম্পর্ক, স্পেকট্রা জিনিসটাই বা কি। তবে বইয়ের আমি ছবি তুলে কোন জায়গাগুলো পড়তে হবে আমি মার্ক করে দিয়েছি, বলে দিলাম। তাহলে এই জিনিসপত্রগুলো পড়তে হবে, এখান থেকেই মোটামুটি পরীক্ষাতে, মোটামুটি নয় এখান থেকেই পরীক্ষাতে কোশ্চেন করে। তো যতটুকু বলছি ততটুকু ইম্পর্টেন্ট, বেশি এখানে অনেক ছায়াপ্রকাশনীর বইয়ে অনেক ইনফরমেশন আছে এক্সেস, অত হিস্ট্রি বা অত এক্সেস ইনফরমেশন অত দরকার নেই। যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই মার্ক করছি, অতটুকুই মার্ক করে পড়। অতটুকু মার্ক করে পড়ে যদি কমপ্লিট হয়ে সব মুখস্থ থাকে, তারপরে এক্সেস ইনফরমেশন পড়বি, এই হচ্ছে কথা। যাই হোক, তাহলে আজকের ক্লাসে এতটাই। পরের দিন আমরা বোরের থিওরিতে ঢুকবো, কি ওয়েভ বুঝে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।